গল্প অনুসন্ধান। সকাল ৬টাতে শৈলজার ঘুম ভেঙে গেল। পাশে ঘুমিয়ে থাকা স্বামী শিবাংশুর দিকে তাকালো। তখনও শিবাংশু ঘুমাচ্ছে। রাতের বিরক্তির চিহ্ন মুখের ভাঁজগুলোতে ঘুমের মধ্যে স্পষ্ট আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে শৈলজা শোবার ঘর থেকে বেরিয়ে আসে। দৈনন্দিন কাজকর্ম সেরে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানলার পাশে বসে পড়ে শান্ত মনে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। চা খেতে খেতে জানলা দিয়ে বাগানের দিকে এক মনে তাকিয়েছিল, যাতে শৈলজার মন কিছুটা শান্তি পাচ্ছিল। বলা হয় না, রাতে আমরা যেই চিন্তা নিয়ে ঘুমোই সকালেও সেই চিন্তা নিয়েই জেগে উঠি। শৈলজার মন রাতের কথাগুলোর মধ্যে এখনও আবিষ্ট হয়ে আছে। ভাবতে লাগলো, আসলে ব্যাপারটা ছিলই বা কি? কিছুই তো না। গতরাতে শিবাংশুর বন্ধুর স্ত্রী সীমানাকে নিয়ে কথা হচ্ছিল। তার 10টা ভালোর মধ্যে একটা দুটো খারাপ দিকও আলোচনা করা হয়েছিল। তখনই শিবাংশুর মুখ দিয়ে বেরিয়ে গেল, মহিলাদের স্বভাব এমনই হয়। একজন নারী হওয়ার কারণে শৈলজার এই কথা খারাপ লেগে যায়। ও একটু কঠোর গলায় বলে, সব মহিলা কি একরকম হয়? আসলে কথা নারী বা পুরুষের নয়, কথা হওয়া উচিত মানুষের। তারপর দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যা শেষে গিয়ে ঝগড়ায় পরিণত হয় এবং দুজনেই মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। এখন প্রায়ই এমনটা হতে থাকে। দুজনের কথা কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে শুরু হয় আর শেষ হয় ঝগড়ায়। কিন্তু শুরু থেকে এমনটা ছিল না। শৈলজা পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। শুরুর দিকে তাদের মধ্যে কতটা ভালোবাসা ছিল। শিবাংশু শৈলজার সৌন্দর্যে মুগ্ধ ছিল, আর সুন্দরী ও সুশীলা শৈলজা শিবাংশুকে খুব ভালোবাসত। যখন ওদের বিয়ে হয় তখন সব আত্মীয় স্বজন বলতেন, কি সুন্দর জুটি, যেন শিব পার্বতীর মতো। তাদের নামের অর্থও তো শিব পার্বতী, আর তাদের ভালোবাসাও চিরন্তন। এসব শুনে দুজনেই হাসত এবং চোখের ইশারায় একে অপরকে ভরে দেখত। জীবনের চক্র চলতেই থাকলো। দুটো স্নেহভরা সন্তান জন্ম নিল। দুজনেই মন প্রাণ দিয়ে নিজেদের কর্তব্য পালন করে গেল। শিবাংশু জীবনের সংগ্রামের বিষ হলাহল পান করে চলল, আর শৈলজা তার ভালোবাসার গঙ্গা প্রবাহিত করে তার স্বামীকে শান্তি দিয়ে গেল। ছেলেমেয়েরাও বাবা মায়ের ভালোবাসা দেখতে দেখতে বড় হয়ে উঠল। সন্তানরাও ছিল খুব আদরের। এটা নয় যে শিবাংশু ও শৈলজার মধ্যে স্বামী স্ত্রীর মতো ঝগড়াঝাটি হতো না, হতো, কিন্তু ঝগড়া হতো আর কিছুক্ষণের মধ্যে তাদের ভালোবাসার সামনে হার মানত। ছোট বড় মনোমালিন্য হতো, কিন্তু ততক্ষণে মিটেও যেত। প্রথমবার শিবাংশু আর শৈলজার মধ্যে মতবিরোধ দেখা দেয় যখন মেয়ে প্রিয়াংশী নিজের পছন্দের ছেলে রোশনের সঙ্গে ভিন্ন জাতির বিয়ে করতে চায়। না, আমি ভিন্ন জাতীয় বিয়ে মেনে নেব না, জোরে চেঁচিয়ে ওঠে শিবাংশু। কিন্তু এতে আপত্তির কী আছে? আমাদের মেয়ে শিক্ষিতা, চাকরি করছে, বুঝদার, নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার ওর আছে। শান্তভাবে বোঝানোর চেষ্টা করে শৈলজা, আমরা কি ওর শত্রু যে ওর জন্য ভালো ছেলে খুঁজে দিতে পারবো না? বিয়ে হবে আমার মতেই। প্রথমবার শিবাংশু কঠোর হয়ে উঠেছিল। আমাদের মেয়ের যেখানে সুখ, আমাদের তো সেটাই করা উচিত, শৈলজা বোঝাচ্ছিল। শৈলজার বুদ্ধিদীপ্ত যুক্তি আর মেয়ে প্রিয়াংশীর জেদের সামনে শেষমেশ হার মানল শিবাংশু। প্রিয়াংশীর বিয়ে হলো ওর পছন্দের ছেলে রোশনের সঙ্গে। মেয়ে আনন্দের সঙ্গে শ্বশুরবাড়ি চলে গেল। ছেলে জয়ও হোস্টেলে চলে গেল। বাড়িতে শুধু স্বামী স্ত্রী দুজনেই রয়ে গেল। কিন্তু এরপর এলো এক বড় পরিবর্তন, বা বলা যায় সময়ের নিয়মই এমন। শিবাংশুর অহংকারে আঘাত লেগেছিল, আর সেই ব্যথা ছড়িয়ে পড়েছিল দুজনের মধ্যে। যখন একবার অমিলের বীজ গজিয়ে ওঠে তখন তা দ্রুত ছড়িয়ে পড়ে। শোনো, একটু এসিটা কমিয়ে দাও না, আমার ঠান্ডা লাগছে, খুব বিনয়ের সঙ্গেই বলেছিল শৈলজা। আরে, আমার তো গরম লাগছে, তুমি একটু মোটা কম্বল নিয়ে নাও, বিরক্তির গলায় বলল শিবাংশু। আজ আবার বেগুনের তরকারি তৈরি করেছো? আমি ঠিক মতো খেতে পারিনি। জানো বেগুন আমার পছন্দ নয়, কিন্তু আমার পছন্দ তো। আমি আমার পছন্দের খাবার তৈরি করতে পারি না? পুরো জীবন তো শুধু তোমার ইচ্ছারই তো সম্মান রেখেছি, নিজেকে তো আমি ভুলেই গেছি। শিবাংশু বলল, আমি কখনো বলেছি তোমাকে এমন কিছু করতে? যা কিছু করো তা তোমার নিজের ইচ্ছেতেই করো। আমিও তো তোমার মা বাবার জন্য অনেক কিছু করেছি, জামাই হয়ে ছেলে হিসেবে থেকেছি। তাহলে আমি কি কম করেছি? তোমার বোনের বিয়েতে আমার সোনার বোতাম দিয়ে দিয়েছি,
যা শুধু আমার হকের ছিল। এভাবেই এখন শিবাংশু আর শৈলজার কথাবার্তা হতে লাগলো। বাড়ির পরিবেশটা অস্বস্তিকর হয়ে ওঠে। একটা নীরবতা ছড়িয়ে পড়ল। দুজনেই একে অপরের সাথে কথা বলতো না, আর যদি বলতো তাহলে সেই কথায় ঝগড়ায় শেষ হয়ে যেত। শুরুতে ওরা একে অপরকে সরি বলে কথা মিটিয়ে নিত, কিন্তু যখন এটি নিয়মিত হতে শুরু করলো তখন সেই সরি বলা বন্ধ হয়ে গেল। দুজনের মধ্যে ভালোবাসার কোনো কথা হতো না। এটা নয় যে তাদের দুঃখ হতো না বা নিজেদের ভুল বুঝতো না, কিন্তু ওরা একে অপরের সামনে তা স্বীকার করতো না। ছেলেমেয়েরা মাঝে মাঝে এসে তাদের মিটমাট করতে চেষ্টা করত, কিন্তু সফল হতে পারত না। দুজনের মধ্যে ভালোবাসা কোথাও হারিয়ে গিয়েছিল। তবে একটা ব্যাপার ছিল, ওরা একে অপরের জন্য চিন্তা করত। একদিন সকালে শিবাংশু অনেকক্ষণ ঘুমিয়ে থাকায় শৈলজা চিন্তিত হয়ে পড়ে। তোমার শরীরটা ঠিক আছে তো? এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলে? আরে কিছু না, একটু মাথাটা ধরেছে, মনে হচ্ছে জ্বর আসবে। শৈলজা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কাড়া বানিয়ে আনে। কর্তব্য পালনের মাধ্যমে একে অপরের খেয়াল রাখত, কিন্তু জানি না কোনো অজানা কিছু ছিল যা ওদের স্বাভাবিক হতে দিচ্ছিল না। শৈলজা যখন মেয়েকে সুখী দেখত তখন ও সিদ্ধান্তে গর্বিত হতো। শিবাংশু মেয়েকে সুখী দেখলে নিজেও খুশি হতো, আর বাবা হিসেবে স্বস্তির নিঃশ্বাস নিতে পারত এবং নিজের সমঝোতাকে সঠিক মনে করত। কিন্তু শিবাংশু শৈলজার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা যেন আরও প্রশস্ত হয়ে যাচ্ছিল। একে অপরের খেয়াল এখন দূরে থেকে রাখে, ছেলে মেয়েদের মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছিল। মিষ্টি কথা, স্নেহ, ঘনিষ্ঠতা সবই হারিয়ে গিয়েছিল। দুজনের মধ্যে নিজেদের মুখ কোনো কথা হতো না, আর অন্য কারো কথা হলে তা তর্ক আর ঝগড়ায় পরিণত হয়ে যেত। শৈলজা এই ভাবনাগুলিতে ডুবেছিল যে ততক্ষণে কাজের মেয়ে মিনু এসে গিয়েছিল। মিনু কখন ঝাড়ু দেওয়া শুরু করেছে শৈলজার খেয়ালও নেই। শিবাংশু উঠে পড়েছিল। এখন সকালের চা মিনুই শিবাংশুকে করে দেয়। শিবাংশু চুপচাপ নিজের কাজগুলিতে মন দেয়। না সে শৈলজাকে কিছু বলে, না শৈলজা কিছু বলে। এক অপার্থিব নীরবতা ঘরে বিরাজ করে। দুপুরে মেয়ে প্রিয়াংশীর ফোন পেয়ে হাসল শৈলজা। মা, আজ বাবার সঙ্গে আবার ঝগড়া হয়েছে কি? না তো। মিথ্যে বলার ব্যর্থ চেষ্টা করে শৈলজা। কেন মিথ্যে বলছো মা? তোমার গলার স্বর বলছে তুমি ঠিক বলছো না। যেমন একটি মা তার মেয়ের গলা শুনে বুঝে যায় যে তার মেয়ে কেমন আছে, তেমনি একটি মেয়েও বুঝে যায় যে তার মা কেমন আছে। তোমাকে আমার থেকে কিছুই লুকোনোর প্রয়োজন নেই। আমি জানি কি হয়েছে। তোমার আর বাবার মধ্যে তো কোনো সমস্যা নেই যা সমাধান করতে হবে। শুধু কোনো একটা বিষয় নিয়ে তোমরা দুজনে একমত হতে পারোনি, আর সেই নিয়ে আবার মনোমালিন্য। হ্যাঁ, এমনই কিছু হয়েছে, ম্লান হেসে বলে শৈলজা। শৈলজা বলে, কি করব, আমার কাছে ভুল কথা সহ্য হয় না, আর আমি তোর বাবার সাথে জটিলতায় জড়িয়ে পড়ি। যতই চেষ্টা করি কথা খারাপ হয়ে যায়। বুঝতেই পারছি না কি করব, কিভাবে শান্তিতে জীবনটা কাটাবো। এটাই তো তোমাকে খুঁজে বার করতে হবে মা। একটা সময় বাবা তোমার সব কথা শুনতো, আজ কেন তোমার সব মতের সাথে বিরোধিতা করে? তুমি তো জানো আমি তোমার জামাইকে বলি তুমি আর বাবা হলে আদর্শ দম্পতি। আমি তোমাদের দুজনকে একসঙ্গে ভালোবাসা এবং শান্তিতে জীবন কাটাতে দেখেছি। তোমাদের দুজনের ভালোবাসা দেখে তো আমার ভালোবাসায় বিশ্বাস জন্মেছে। নিজের মা বাবার মধ্যে ভালোবাসা দেখাটা প্রতিটা সন্তানের সৌভাগ্য। জীবন সম্পর্কে বিশ্বাস তৈরি হয়। এখন যখন তোমাদের একে অপরের বেশি প্রয়োজন, তখন কেন তোমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছ? কেন? এটা ঠিক নয় মা। আমি তোমাকে আর বাবাকে বিশ্বাস করি। তুমি অবশ্যই তোমার হারানো সেই মুহূর্তগুলো খুঁজে পাবে। তুমি ওগুলো খোঁজো মা। তুই কি মনে করিস আমি চেষ্টা করিনি? কিন্তু জানি না তোর বাবার কি হয়েছে, কিছুই বুঝতে চায় না। আমি তো ক্লান্ত হয়ে গেছি। হতাশ হয়ে উত্তর দিল শৈলজা। আমার মা কখনো হাল ছেড়ে দিতে পারে না। প্লিজ মা, নিজের জন্য, আমার আর ভাইয়ের জন্য তোমাকে সব ঠিক করতেই হবে। তুমি তো আমার প্রেরণা। আমি সব সময় রোশনকে তোমার এবং বাবার সম্পর্কের উদাহরণ দিই। আমি জানি তুমি সব কিছু ঠিক করে ফেলবে। একবার চেষ্টা তো করো। ঠিক আছে, এখন আমি ফোন রাখছি বলে শৈলজা ফোনটি রাখল। খুব শান্ত এবং গম্ভীরভাবে ওর মেয়ের কথাগুলো ভাবতে শুরু করে। এটা সত্যি যে আমরা যখনই কোনো কথা বলি তখনই সব
কথার চুলচেরা বিশ্লেষণ করতে থাকি যতক্ষণ না তিক্ততায় পৌঁছায়। আমরা দুজনেই একে অপরের বক্তব্যকে আরও সঠিক প্রমাণ করার চেষ্টা করতে থাকি, যার ফলস্বরূপ আমাদের সংঘর্ষ শুরু হয়ে যায়। ভালোবাসা তো একে অপরের প্রতি সমর্পণ থেকে আসে, যা আমরা হারিয়ে ফেলেছি এবং নিজেদের অহংকার রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েছি। এখন শৈলজা তার নিজস্ব ত্রুটিগুলো খুঁজতে শুরু করে। যদি শিবাংশুর অহংকারে আঘাত লাগে, তবে তাকে স্ত্রী হিসাবে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত ছিল, কিন্তু ও ওর যুক্তি দিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করতে থাকত। পুরুষের অহংকার তো প্রখরই হয়, মহিলাকে সহনশীলতা রাখতে হয়। তারা দুটি আলাদা ব্যক্তিত্বের মানুষ, তাই তাদের চিন্তা ভাবনায় সমতা কোথায় হবে? জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও দুজনের আলাদা হবে। তবে ওদের একে অপরের প্রতি সম্মান দেখানো উচিত। আগে তো ওরা এমনই ছিল, কারণ ওদের মধ্যে ভালোবাসা ছিল, এবং ভালোবাসা এসব ক্ষুদ্র বৈষম্য বা অহংকার ইগোর ঊর্ধ্বে থাকে। সময়ের সাথে আমাদের মধ্যে ভালোবাসা কোথায় হারিয়ে গিয়েছে, আর আমাদের সেটি আবার খুঁজে বার করতে হবে। শৈলজা তা খুঁজে পেয়েছে, কিন্তু কিভাবে তা বাস্তবায়িত করবে তা বুঝতে পারছে না। এই দ্বিধা দ্বন্দ্বেই ও ছিল। সন্ধ্যায় শিবাংশু ফিরে এলো অফিস থেকে। শার্ট প্যান্ট বদলে চুপচাপ চা খেতে শুরু করলো। শৈলজা কিছুই বুঝতে পারছিল না কি বলবে। কিছুক্ষণ পর শিবাংশু টিভিতে খবর দেখতে শুরু করে। শৈলজা কাছে গিয়ে বলল, এসো, তোমার মাথাটা একটু টিপে দিই। কিন্তু মাথা তো ব্যথা করছে না। অবাক হয়ে শিবাংশু শৈলজাকে বলল, আচ্ছা, তাহলে তোমার কাছে একটু বসি। দুজনেই চুপচাপ একে অপরের পাশে বসে রইল। বলার জন্য কিছুই ছিল না, বা হয়তো অনেক কিছু বলার ছিল, কিন্তু দুজনেই কিছু বলতে পারছিল না। রাতের খাবার খেতে খেতে শৈলজা বলল, আচ্ছা, আমরা কোথাও থেকে ঘুরে আসতে পারি তো? একঘেয়ে বাড়িতে থেকে আমি বিরক্ত হয়ে গেছি। কিন্তু আমরা যেখানে যাব সেখানে আবার আমাদের ঝগড়া হবে। তাহলে কোথাও গিয়ে ঝগড়া করার চেয়ে বাড়িতে থেকে ঝগড়া করা ভালো, উত্তর দিল শিবাংশু। শৈলজা হতাশ হয়ে পড়ল। ও বুঝতেই পারছিল না কিভাবে সব কিছু ঠিক করবে। রাতের বেলা শিবাংশু ঘুমিয়ে পড়ার পরেও শৈলজা ঘুমোতে পারছিল না। বাইরে বারান্দায় এসে বসে থাকে শৈলজা। তখন হঠাৎই ওর কাঁধে শিবাংশুর হাতের ছোঁয়া পেল। কি ব্যাপার শৈলজা, কি এত চিন্তা করছো? তুমি তো কখনো রাত জাগো না, তবে আজ কি হলো? কিছু না, শুধু ঘুম আসছে না, বলল শৈলজা। কিভাবে ঘুম আসবে? তুমি কি কখনো আমাকে ছাড়া ঘুমিয়েছ? চোখটা চিকচিক করে উঠল শিবাংশুর। আমি জানি তুমি সব কিছু ঠিক করার চেষ্টা করছো। আমি সন্ধ্যায় বাড়ি ফিরে যখন দেখি, তখন তোমাকে আমার পুরনো শৈলজা দেখাচ্ছিল। আমি তো শুধু তোমার কিছু বলার অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি বলতে পারোনি, আর নানা অজুহাত খুঁজে চলছিলে, যা দরকার ছিল না। আমি তোমার স্বামী, শুধু আমার বুকেতে আসলেই হতো, কিন্তু তুমি আসতে পারোনি। জানো কেন? তুমি আমার আর তোমার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার একটি সীমারেখা টেনেছিলে, যা হওয়া উচিত ছিল না। আমি এটা বলছি না যে আমি ভুল করিনি, কিন্তু এই সবের ওপরে একটা সত্য আছে, আর তা হলো আমি তোমায় খুব ভালোবাসি। তোমার কষ্ট আমি দেখতে পারি না, তাই আমি তোমার কাছে চলে এসেছি। সমস্ত ঝগড়া অমিলের ওপরে একটাই জিনিস আছে, আর তা হলো ভালোবাসা। ভালোবাসার সামনে সব কিছু হার মানে, আর আমাদের সেটাই বাঁচাতে পারে। জানি না কেন এই ছোট্ট কাজটা আমরা কেন করতে পারলাম না। আমরা দূরে চলে যাওয়ার হাজারো কারণ দেখেছি, কিন্তু কাছে আসার জন্য একটি ছোট্ট চেষ্টা করিনি, যার জন্য আমি নিজেও দায়ী। যদি আমরা আমাদের সুখের পথ খুঁজতাম, তবে আমরা নিশ্চয়ই তা পেয়ে যেতাম। শৈলজা শিবাংশুর বুকে মাথা রেখে কাঁদতে থাকে। মনে হচ্ছে যেন কয়েক যুগের মান অভিমানের পালা এক মুহূর্তেই যেন শেষ হয়ে গেল। শৈলজার খোঁজ সম্পূর্ণ হয়ে গেল। সকালে যখন উঠে দেখে শিবাংশু তখনও ঘুমাচ্ছিল। তার মুখে একটি হাসি এবং শান্তি ছিল, আর শৈলজা একরাশ আনন্দ নিয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঘণ্টাখানেক বাদে যে শিবাংশু অফিসে যাবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে বলবেন, আর যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। আজকে এইটুকুনই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।